ভোরের প্রথম আলো তখনও ঠিকমতো মাটিতে নামেনি, কিন্তু শান্তিধাম বৃদ্ধাশ্রমের বিশাল লোহার গেটে সারদাজির চোখ আটকে ছিল। এটা তার নিত্যকর্ম ছিল। গত 1 বছর ধরে প্রতিটা সকাল তার এভাবেই শুরু হতো। তার নজর কোনো শিকারীর মতো রাস্তার ওপর আটকে থাকত। রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি গাড়ির শব্দ তার বুকে এক মুহূর্তের জন্য হৃৎস্পন্দন বাড়িয়ে দিত, আর তার শুকিয়ে যাওয়া হৃদয়ে আশার একটা কিরণ জেগে উঠত। হয়তো আমার বাছা রমেশ আমাকে নিতে এসেছে। আর পরের মুহূর্তেই যখন গাড়িটা না থেমে এগিয়ে যেত, তখন তার আশা নির্দয়ভাবে চুরমার হয়ে যেত, আর শুকিয়ে যাওয়া মুখে হতাশার আরও একটা স্তর জমে যেত। 1 বছর, পুরো 1 বছর হতে চলল তার এই বৃদ্ধাশ্রমের আশার। 1 বছর আগে আজকেরই দিন ছিল যখন তার ঘরে উৎসবের আমেজ ছিল। তার কলিজার টুকরো তার নাতি রোহনের চতুর্থ জন্মদিন ছিল। ঘর অতিথিদের হাসি ঠাট্টায় ভরপুর ছিল। সারদাজির দুনিয়া সেদিন কতই না রঙিন ছিল। তিনি কি জানতেন যে নিজেরই ঘরে নিজের আপনজনদের মাঝে এটাই তার শেষ আনন্দ? সেই উৎসবের রেশ তখনও শান্ত হয়নি যে পার্টির 1 সপ্তাহ পরেই ছেলে রমেশ আর বৌমা সুনিতা একটা বোমা ফাটাল। এক রাতে যখন সারদাজি নিজের ঘরে মালা জপছিলেন, রমেশ তার কাছে এলো। তার মুখে চিন্তার এমন একটা মুখোশ ছিল যা সারদাজি সেই মুহূর্তে পড়তে পারেননি। মা, আমরা 1 মাসের জন্য ইউরোপ যাচ্ছি। তারপর গলার স্বরে মধুর মতো মিষ্টি আর মিথ্যে চিন্তা মিশিয়ে রমেশ সারদাজির পা টিপতে টিপতে বলল, এখন তুমি বাড়িতে একা কীভাবে থাকবে? তোমার দেখাশোনাও ঠিকমতো হবে না। ওষুধপত্র, খাওয়া দাওয়ার খেয়াল, আমার তোমার জন্য খুব চিন্তা হবে। সারদাজির মন এক মুহূর্তের জন্য বসে গেল, কিন্তু ছেলের ভালোবাসা দেখে গলে গেল। আরে বাবা, আমি কি কোনো বাচ্চা নাকি? সামলে নেব নিজেকে। তোমরা ঘুরে এসো। না মা, রমেশ জোর দিয়ে বলল, আমরা তোমাকে এভাবে রেখে তো যেতে পারি না। ব্যাস 1 মাসেরই তো কথা। আমার এক বন্ধু শান্তিধাম বৃদ্ধাশ্রমের ব্যাপারে জানিয়েছে। খুব ভালো জায়গা। সেখানে তোমার বয়সের লোকেরাও আছে। মন ভালো থাকবে, ভজন কীর্তন হয়। আমরা এয়ারপোর্ট থেকে ফিরেই সোজা তোমাকে নিতে আসব। বৃদ্ধাশ্রম শব্দটা একটা হাতুড়ির মতো সারদাজির বুকে লেগেছিল, কিন্তু তারপর ভাবলেন, চলো, বাচ্চারা ঘুরতে চাইছে, আমার কারণে ওদের ঘোরার প্রোগ্রাম বাতিল হওয়া উচিত নয়। তাই তিনি মন খারাপ করেই হ্যাঁ বলে দিলেন। সেই সময় সারদাজির মনে হয়েছিল যে রমেশ সত্যিই তার চিন্তা করছে। তার সরল মন এটা বুঝতে পারেনি যে এটা চিন্তা নয়, বরং তার থেকে মুক্তি পাওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের শুরু ছিল। সেদিনটা তার আজও মনে আছে, যেদিন রমেশ তাকে এখানে ছাড়তে এসেছিল। সে আশ্রমের ম্যানেজারের সাথে কথাবার্তা বলল, সব নিয়মকানুন পূরণ করল, আর তারপর সারদাজির পা ছুঁয়ে বলল, মা, ব্যাস 1 মাস নিজের খেয়াল রেখো। সে এক অদ্ভুত তাড়াহুড়োই ছিল, যেন এই দায়িত্ব থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেতে চায়। সারদাজি তাকে গেট থেকে অদৃশ্য হওয়া পর্যন্ত দেখতে থাকলেন। খুব কষ্টে সারদাজি সেই 30 দিন সেখানে কাটালেন। আর তারপর সেই দিন এলো যখন 1 মাস পূর্ণ হল। সারদাজি নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিলেন। সারা দিন চোখের পাতা এক করে বসে রইলেন, কিন্তু রমেশ এলো না। 1 সপ্তাহ আরও কেটে গেল। অবশেষে তিনি রমেশকে ফোন করলেন। মা, কেমন আছো? রমেশের গলায় কোনো উৎসাহ ছিল না। বাবা, 1 মাস তো কবেই হয়ে গেল। সারদাজির গলা ধরে এলো। আরে মা, আমি তো তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম। রমেশ সঙ্গে সঙ্গে একটা তৈরি করা অজুহাত দিল। আসলে আমরা আসতেই বাড়ির মেরামতির কাজ শুরু করিয়ে দিয়েছি। তুমি তো জানোই দেওয়ালে কতটা নোনা ধরেছিল। বর্ষার আগে ঠিক করানো জরুরি। এখন কাজ চলছে, তাই ধুলোবালি আর আওয়াজে তোমার কষ্ট হবে। তোমার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। ব্যাস, এই কাজটা মিটে যাক, তারপর তোমাকে বাড়ি নিয়ে আসব। তিনি তবুও বিশ্বাস করে নিলেন, ছেলে ঠিকই বলছে, আমার ভালোর জন্যই ভাবছে। মেরামতির সেই কাজ তারপর আরও কিছু সময় খেয়ে নিল। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। আশ্রমে থাকা তার সমবয়সী মহিলারা, যারা নিজেরাও এই একই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন, তারা তাকে সত্যির আয়না দেখানোর চেষ্টা করতেন। সারদা বোন, নিজের চোখের ওপর থেকেই ধোকার পর্দা সরিয়ে দাও। আমরা সবাই এখানে এভাবেই এসেছি। এসব তোমাকে এখানে রাখার বাহানা। এখন আর কেউ তোমাকে নিতে আসবে না। প্রথমে তো সারদাজির মন এসব কথা মানতে অস্বীকার করত। তার মন রাগে ভরে যেত। না, আমার রমেশ এমন নয়, ও আমাকে ভালোবাসে। তিনি নিজের মনকে বারবার এটাই বলে শান্ত করতেন। কিন্তু যখন মাসের পর মাস কাটতে লাগল, যখনই সারদাজি নিজের বাড়ি ফোন করতেন, প্রতিবার নতুন অজুহাত মিলত।
কখনো বাড়িতে রঙের কাজ, কখনো সুনিতার শরীর খারাপ, কখনো রমেশের অফিসের কাজ। প্রতিটি মিথ্যে তার বুকে একটা নতুন ক্ষত তৈরি করত। তিনি এটা বুঝতে শুরু করেছিলেন যে তাকে নিতে আর কেউ আসবে না। এই শান্তিধামই এখন তার স্থায়ী ঠিকানা। প্রতি রবিবার সকালে শারদাজি তৈরি হয়ে গেটের দিকে তাকিয়ে বসে থাকতেন। কিন্তু সূর্য উঠত আর ডুবে যেত। রাস্তায় গাড়ি আসত আর যেত, কিন্তু সেই গাড়িটা কখনো আসত না যার অপেক্ষা তার থাকত। কিন্তু আজকের দিনটা ধৈর্যের পরীক্ষা নেওয়ার দিন ছিল। আজ তার রোহনের ৫ম জন্মদিন ছিল। ছেলের থেকে আশা মরে গেলেও নাতির প্রতি মায়ার বাঁধন এখনও তার নিঃশ্বাসের সাথে জড়িয়েছিল। তিনি ব্যাস একবার, শুধু একবার তাকে চোখ ভরে দেখতে চাইছিলেন, তাকে বুকে জড়িয়ে ধরতে চাইছিলেন। ২ ঘণ্টা ধরে এভাবেই দরজার দিকে তাকাতে তাকাতে তার ধৈর্যের বাঁধ, যা তিনি ১ বছর ধরে তিল তিল করে গড়েছিলেন, আজ এক ঝটকায় ভেঙে গেল। এক জেদ তার দুর্বল হয়ে যাওয়া ইচ্ছাশক্তিকে আবার মজবুত করে দিল। না, আজ তো আমি আমার রোহনকে দেখেই ছাড়ব, তা যাই হয়ে যাক। কিন্তু পরের মুহূর্তেই মনে হল, যদি তিনি নিজের এই পরিচয়ে যান, তবে হয়তো বাড়ির চৌকাঠও পার হতে পারবেন না। সুনিতার ঘৃণা মাখা মুখ তার চোখের সামনে ভেসে উঠল। সে নিশ্চয়ই দরজা থেকেই আমাকে ফিরিয়ে দেবে। রমেশও হয়তো নিজের স্ত্রীরই সঙ্গ দেবে। তখনই তার মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলল, এক অদ্ভুত বুদ্ধি। তিনি ঠিক করলেন যে তিনি ছদ্মবেশে যাবেন, এমন এক বেশ যা তার ছেলে আর বৌমাও চিনতে পারবে না। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। এটা নিজের অস্তিত্বকে অস্বীকার করার মতো ছিল। কিন্তু না, নাতির মায়ার কাছে আজ তার আত্মসম্মান হেরে গিয়েছিল। তিনি নিজেকে সাহস দিলেন আর ম্যানেজারের অফিসের দিকে পা বাড়ালেন। ম্যানেজার ভারমাজি একজন ভালো আর বুঝদার মানুষ ছিলেন। তিনি এই বয়স্কদের কষ্ট বুঝতেন, কিন্তু আশ্রমের নিয়মে বাধাও ছিলেন। শারদাজি দরজা নক করলেন। ভেতরে আসুন শারদাজি, ভারমাজি রেজিস্টার থেকে চোখ তুলে বললেন। শারদাজি নিজের গলায় যতটা সম্ভব দীনতা আর অসহায়তা ভরে বললেন, ভারমাজি, আমার আজ সন্ধ্যা পর্যন্ত ছুটি চাইছিল। তিনি চোখ নামিয়ে নিলেন, যাতে তার চোখের সত্যিটা ভারমাজি পড়তে না পারেন। আজ গ্রাম থেকে ফোন এসেছিল, আমার এক ননদ খুব অসুস্থ, হয়তো শেষ সময় তার। মিথ্যে বলতে গিয়ে তার জিভ জড়াচ্ছিল আর আত্মা কাঁপছিল। জীবনে তিনি কখনো কারো সাথে ছলনা করেননি, কিন্তু আজ তিনি নিজের ছেলের, নিজের রক্তের সাথে দেখা করার জন্য মিথ্যের আশ্রয় নিচ্ছিলেন। এটা কেমন বিড়ম্বনা ছিল। ভারমাজি তার চোখের দিকে তাকালেন। তিনি বুঝে গেলেন যে গল্পটা অন্য কিছু, কিন্তু সেই গল্পের কষ্টটা এতটাই গভীর ছিল যে তিনি সেটা ঘাঁটতে চাইলেন না। তিনি একটা রেজিস্টার এগিয়ে দিয়ে বললেন, ঠিক আছে শারদাজি, এখানে সই করে দিন আর সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবেন, নিজের খেয়াল রাখবেন। জি জি ঠিক আছে। শারদাজি কাঁপতে কাঁপতে সই করলেন আর প্রায় দৌড়াতে দৌড়াতে নিজের ঘরে ফিরে এলেন। এখন আসল চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছিল। এখন তাকে নিজের পরিচয়কে, নিজের মায়াকে, নিজের মা আর ঠাকুমা হওয়ার অস্তিত্বকে কিছু ঘণ্টার জন্য কবর দিতে হতো। শারদাকে পেছনে ফেলে এমন এক রূপ ধরতে হতো যা কেউ চিনতে না পারে। এমনিতে চিন্তা আর একাকিত্বের উইপোকা তার শরীরকে ভেতর থেকে ফাঁপাই করেই দিয়েছিল। বয়সের কারণে মুখে যে বলিরেখা পড়েনি, তা এই ১ বছরের মান্তিক যন্ত্রণা কপালে এঁকে দিয়েছিল। কখনো ভরা ভরা লাগা তার মুখ এখন চুপসে গিয়েছিল, গালের হাড় বেরিয়ে এসেছিল। মাথার চুলের রূপলি স্তর এখন এতটাই ঘন হয়ে গিয়েছিল যে শুধু কোথাও কোথাও কালো চুলের রেখা উঁকি দিত। তিনি আগে থেকেই অনেক বদলে গিয়েছিলেন, কিন্তু তবুও কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি কাঁপতে কাঁপতে নিজের ট্রাঙ্ক খুললেন। তাতে তার গুটিকতক শাড়ি ছিল। তিনি নিজের সবচেয়ে পুরনো, সবচেয়ে ফিকে রঙের সুতির শাড়িটা বের করলেন, যার নীল রং ধুয়ে ধুয়ে প্রায় সাদা হয়ে গিয়েছিল, জায়গায় জায়গায় ছিঁড়েও গিয়েছিল। তিনি সেই ফিকে শাড়িটা পরলেন, কিন্তু অন্য কায়দায়। তারপর তার নজর নিজের চশমার ওপর গেল। এই চশমা, এটা তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ছিল। এই চশমার আড়াল থেকেই তার চোখ রমেশের ছোটবেলা দেখেছে, রোহনকে বড় হতে দেখেছে। এই চশমা দিয়ে যে কেউ তাকে চিনে ফেলতে পারে। তিনি চশমা খুললেন আর পাশের ঘরে গঙ্গাজির কাছে গেলেন, যার সম্প্রতি ছানি অপারেশন হয়েছিল। গঙ্গা বোন, তিনি নিজের গলা চেপে বললেন, একটু তোমার পুরনো চশমাটা দাও না, আমার চোখে কিছু খচখচ করছে, রোদে দেখতে কষ্ট হবে। গঙ্গাজি কোনো প্রশ্ন না করেই নিজের পুরনো মোটা কাচের আর কালো ফ্রেমের চশমাটা দিয়ে দিলেন। যেমনই শারদাজি সেই চশমা নিজের চোখে লাগালেন, পৃথিবী ঝাপসা হয়ে গেল। সবকিছু অস্পষ্ট আর কুয়াশায় ঢাকা মনে হতে লাগল। কিন্তু হয়তো এটাই জরুরি ছিল। এই ঝাপসার পেছনে তার মমতাময়ী চেনা চোখ দুটো প্রায় লুকিয়ে গেল। তিনি ঘরের ছোট আয়নায় নিজেকে দেখলেন।
এক মুহূর্তের জন্য তিনি নিজেও চমকে গেলেন। আয়নাও তাকে চিনতে পারছিল না। এ যেন অন্য কোনো মহিলা, ক্লান্ত, হেরে যাওয়া, দুনিয়ার ধাক্কা খাওয়া। এ সারদা ছিল না, এ এক নামহীন ছায়া ছিল। তিনি নিজের কোমর ইচ্ছে করে একটু বাঁকিয়ে নিলেন, চালচলনে এক অসহায়তা আর ক্লান্তির ভাব নিয়ে এলেন, আর মাথায় শাড়ির আঁচল এমনভাবে দিলেন যে তার অর্ধেক মুখ ঢেকে গেল। এখন তিনি পুরোপুরি তৈরি ছিলেন। তিনি সারদাজি ছিলেন না, রমেশের মা ছিলেন না, রোহনের ঠাকুমা ছিলেন না। তিনি তো অন্য কোনো মহিলাই মনে হচ্ছিলেন, যাকে দুনিয়ার ভিড়ে কেউ দেখবে না, কেউ চিনবে না। আশ্রমের বাইরের পৃথিবীটা আজ একটু অন্যরকমই লাগছিল তার। 1 বছর তিনি এই পৃথিবী দেখেননি। অটো থেকে নেমে যখন তিনি নিজের পাড়ার গলিতে পা রাখলেন, তখন তার বুক কোনো খাঁচায় বন্দি পাখির মতো জোরে জোরে কাঁপতে লাগল। এগুলো সেই গলি ছিল যেখানে তিনি রমেশকে আঙুল ধরে হাঁটা শিখিয়েছিলেন, যেখানে তিনি তাকে প্রথমবার সাইকেল চালানো শিখিয়েছিলেন আর সে পড়ে গেলে দৌড়ে গিয়েছিলেন। সেই মোড়ের মিষ্টির দোকান যেখান থেকে রমেশ জিলিপি খাওয়ার বায়না করত। প্রতিটি মোড়, প্রতিটি দোকান, প্রতিটি বাড়ি কোনো ভুলে যাওয়া গল্পের মতো তার মনে তাজা হচ্ছিল। তার চোখের ঝাপসা কাচের আড়াল থেকে স্মৃতির এক পরিষ্কার ছবি চলছিল। একদিকে খুশিতে ভরা সোনালি অতীত ছিল, অন্যদিকে যন্ত্রণায় ভরা কালো বর্তমান। যতই তার বাড়ি কাছে আসছিল, তার পা ভারী হয়ে আসছিল। প্রতি কদমে একটা ভয় ছিল, একটা সংকোচ ছিল। অবশেষে তিনি সেই মোড়ে এলেন যেখান থেকে তার দোতলা বাড়ি পরিষ্কার দেখা যেত। বাড়িটা তেমনই ছিল, কিন্তু আজ তাকে এক নতুন দুলহানের মতো সাজানো হয়েছিল। রং বেরঙের বেলুন আর ঝালর হাওয়ায় দুলছিল। গেটটাকে সোনালি আর কালো বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। সঙ্গীতের হালকা আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল। আজ তার রোহনের জন্মদিনের উৎসব পালনের প্রস্তুতি চলছিল, যেখানে তিনি নিজে এক বিনম্রিত অতিথি হয়ে এক অচেনার বেশ ধরে যাচ্ছিলেন। বাড়ির বাইরে থাকা সেই পুরনো অশ্বত্থ গাছটা, যার ছাড়ায় বসে তিনি নিজের বান্ধবীদের সাথে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন, আজ তাকে একটা আশ্রয়ের মতো মনে হল। তিনি তার আড়ালে লুকিয়ে দাঁড়ালেন। সাহস জবাব দিচ্ছিল, কোন মুখে কোন বাহানায় তিনি ভেতরে যাবেন। তিনি এই সব ভাবছিলেন, তখনই দেখলেন যে তাদের বাড়ির কাজের লোক ললিতা দ্রুত বাড়ির দিকে এগিয়ে গেল আর দরজার বেল বাজাল। এক মুহূর্ত পর দরজা খুলল আর সুনিতা বেরিয়ে এলো। পার্টির আয়োজন আর অতিথিদের সামলানোর চাপে তার মুখ লাল হয়েছিল। ম্যাম সাহেব, আজ আমি কাজে আসতে পারব না। ললিতা ঘাবড়ে গিয়ে নিচু স্বরে বলল, আমাকে একটা খুব জরুরি কাজে গ্রামে যেতে হচ্ছে। আজই? সুনিতা তার ওপর কোনো নাগিনের মতো ফোঁস করে উঠল, তোর আজই সব জরুরি কাজ মনে পড়ছে? তুই জানিস না বাড়িতে পার্টি আছে, অনেক অতিথি আসবে, আর তুই ছুটি চাইছিস? ম্যাম সাহেব, যাওয়া খুব জরুরি, নইলে আমি কখনো ছুটি নিতাম না। ললিতা নিজের গলায় মিনতি ভরে বলল, আপনি আজকের জন্য অন্য কোনো ব্যবস্থা করে নিন। অন্য ব্যবস্থা? সুনিতার রাগ চড়ে গেল। আমি এই সময় আকাশ থেকে পেড়ে আনব কাউকে? দেখ ললিতা, এক কাজ কর, যদি তুই না আসতে পারিস তো তোর শাশুড়িকে পাঠিয়ে দে, কিন্তু আমার আজ কাজের জন্য কাউকে না কাউকে চাইই। গাছের পেছনে দাঁড়িয়ে থাকা সারদাজি সব শুনে নিলেন। তার কান ভোঁ ভোঁ করছিল আর মাথা ফাঁকা হয়ে গিয়েছিল। ললিতা এক মুহূর্ত ভাবল আর তারপর বলল, ঠিক আছে ম্যাম সাহেব, যদি আমার শাশুড়ি রাজি হয় তো পাঠিয়ে দেব, কিন্তু ওনারও শরীর ভালো থাকে না, আমি জোর জবরদস্তি তো করতে পারি না। তুই ব্যাস পাঠিয়ে দে, আমি জানি না সে অসুস্থ হোক বা মরতে বসুক, আমার কাজের লোক চাই মানে চাই। সুনিতা বিরক্ত হয়ে দরজা প্রায় দড়াম করে বন্ধ করে দিল আর ভেতরে চলে গেল। ললিতা হতাশ হয়ে ফিরে গেল। গলিতে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। অশ্বত্থ পাতার মর্মর শব্দের মাঝে সারদাজি নিজেরই নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলেন। ভাগ্যের খেলা দেখো, যেই ঘরে মা হয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ ছিল, সেই ঘরেই এক কাজের লোকের জায়গা খালি হয়ে গিয়েছিল। নিয়তি তাকে একটা সুযোগ দিচ্ছিল, কিন্তু তার মূল্য ছিল তার আত্মসম্মান, তার ইজ্জত। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে ফিরে যান, এই অপমানের চেতো আশ্রমের সেই দম বন্ধ করা একাকিত্ব ভালো। কিন্তু তারপর ঝাপসা চশমার ওপারে তাকে রোহনের হাসিমুখ দেখা দিল। নাতির প্রতি অন্ধ মায়া তার ভেঙে যাওয়া আত্মসম্মানের টুকরোগুলোকে জড়ো করল আর এক অদ্ভুত সাহস দিল। তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের কোণে আসা জল মুছলেন। আজ তাকে নিজের নাতিকে এক নজর দেখার জন্য এক চাকরানি হতে হবে। তিনি গাছের আড়াল থেকে বেরোলেন। তার পা মাটিতে নয়, নিজেরই আত্মসম্মানের ছায়ের ওপর পড়ছিল। তিনি একটা লম্বা দীর্ঘশ্বাস নিলেন আর এগিয়ে গিয়ে দরজার বেলে নিজের কাঁপতে থাকা আঙুল রাখলেন। বেলের আওয়াজে দরজা প্রায় এক ঝটকায় খুলল। সামনে সুনিতা দাঁড়িয়েছিল, যার মুখ টেনশন আর বিরক্তিতে লাল হয়েছিল। কে? তার প্রশ্ন কোনো তীরের মতো সারদাজি বুকে লাগল। সারদাজির করিজা মুখে চলে এলো। তিনি নিজের গলা বদলে সেটাকে ভারী আর ধীর করে বললেন, আমি শান্তি বাই,
তার বাক্য শেষ হওয়ার আগেই সুনিতার মুখে বিরক্তির জায়গায় এক স্বার্থপর স্বস্তি দেখা দিল। সে ভাবল যে ললিতা তার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, ললিতা পাঠিয়েছে তো। ভগবানের অশেষ ধন্যবাদ, তুই এসেছিস, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। সুনিতা সারদাজির হাত ধরে বলল। সে সেই ঝুঁকে থাকা মুখ বা সেই ঝাপসা চোখের দিকে তাকানোর সময় কোথায় পাবে? তার জন্য এই ঝুঁকে থাকা শরীরটা শুধুই একটা সমস্যার সমাধান ছিল, দুটো হাত যা বাড়ির কাজ মিটিয়ে দেবে। সে তাকে ভেতরে প্রায় টেনে নিয়ে গেল আর দ্রুত দরজা বন্ধ করে দিল। যেমনই সারদাজি চৌকাঠির ভেতরে পা রাখলেন, বাড়ির চেনা গন্ধ এক তীব্র ঝাপটার মতো তার গায়ে লাগল। এটা সেই বাড়ি যার প্রতিটি কোণ তার মায়া আর পরিশ্রমের সাক্ষী ছিল। সামনের দিওয়ানে পড়ে থাকা কুশন, যার কভার তিনি নিজে হাতে সেলাই করেছিলেন। দেওয়ালে টাঙানো পুরো পরিবারের সেই বড় ছবিটা, যেখানে তিনি নিজের স্বামী আর ছোট রমেশের সাথে দাঁড়িয়েছিলেন। সব দেখতে দেখতে তার চোখ ছলছল করে উঠল। কিন্তু তারপর তার নজর অস্থির হয়ে নিজের নাতির রোহনকে খুঁজতে লাগল। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কাজ করতেই এসেছিস তো না? ওখানে কি করছিস? সুনিতা কড়া গলায় বলল, আর তারপর রান্নাঘরের দিকে ইশারা করে হুকুম দিয়ে বলল, শোন, আগে এইসব নোংরা বাসন পরিষ্কার করে দে, সিঙ্ক ভরে আছে। তারপর সবজি কেটে দিবি, তাড়াতাড়ি কর একটু, সন্ধ্যায় মেহমান আসবে। সারদাজি একটা শব্দও বললেন না। তিনি চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। সিঙ্ক বাসনে উপচে পড়ছিল। রাতের পার্টির সকালের নাস্তার বাসন। তিনি কল খুললেন আর বাসন মাজতে লাগলেন। তখনই ভেতরের ঘর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ এলো, আর একটা 5 বছরের বাচ্চা ঝড়ের মতো দৌড়াতে দৌড়াতে বাইরে এলো। সে নীল রঙের একটা সুন্দর সিল্কের শেরওয়ানি পড়েছিল, যাতে তাকে একদম কোনো ছোট রাজপুত্রার মতো লাগছিল। রোহন! তাকে দেখে সারদোষী সেখানেই জমে গেলেন। তার হাত থেমে গেল। সাবান মাখা গ্লাস হাত থেকে পিছলে যেতে যেতে বাঁচল। তার মন চিৎকার করে উঠল যে দৌড়ে তাকে নিজের বাহুতে ভরে নি, তার কপালে চুমু খাই আর বলি, শুভ জন্মদিন আমার লাল। কিন্তু তিনি নিজের অবস্থান জানতেন। তিনি ঠাকুমা নন, শান্তিবাই ছিলেন। তিনি ব্যাস দূর থেকে তাকে দেখতে থাকলেন, নিজের চোখে উথলে আসা কান্নার বন্যাকে আঁচলের কোণে শুষে নিতে থাকলেন। রোহন তার দিকে এক নজর না দিয়েই নিজের মস্তিতে মগ্ন অন্য বাচ্চাদের সাথে খেলার জন্য বাইরে দৌড়ে গেল। সে দেখল না যে রান্নাঘরে দাঁড়িয়ে এক বুড়ি মহিলার চোখ তাকে এমনভাবে দেখছিল, যেমন মরুভূমিতে পথ হারানো কোনো তৃষ্ণার্থ জলকে দেখে। দুপুরে রমেশ বাড়ি এলো। সে ফোনে কোনো বন্ধুর সাথে হাসাহাসি করে কথা বলছিল। হ্যাঁ ইয়ার, সন্ধ্যায় অবশ্যই আসবি। আরে পুরো ফ্যামিলির সাথে আসবি, ভাবিজি আর বাচ্চাদের নিয়ে আসবি, নইলে আমি রাগ করব। এসব বলে সে এক মেকি হাসি হাসতে লাগল। তার নজর রান্নাঘরে কাজ করতে থাকা শান্তিবাইয়ের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য, ব্যাস এক মুহূর্তের জন্য তার এক অজানা আপন ভাব মনে হল। সেই ঝুঁকে থাকা কোমর আর গড়নে এমন কিছু ছিল যা তাকে নিজের মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই সেই ভাবনা ঝেড়ে ফেলল। এ মা, কিভাবে হতে পারে? মা তো আরামে আশ্রমে আছে, আমিও কি ভাবতে শুরু করি। সে নিজেরই মাকে চিনল না। সে নিজের দুনিয়ায় এতটাই মগ্ন ছিল যে নিজের জন্মদাত্রী মায়ের ছায়াকে পর্যন্ত দেখতে পেল না, আর মস্তিতে ফোনে কথা বলতে বলতে ভেতরে চড়ে গেল। সন্ধ্যা হতে হতে বাড়ি অতিথিতে ভরে গেল। রমেশের বন্ধু, সুনিতার বান্ধবীরা, কিছু দূর সম্পর্কের আত্মীয় সবাই উপস্থিত ছিল। আসরে বামি পারফিউমের গন্ধ, উঁচু গলার হাসি আর জোরালো সঙ্গীতের আওয়াজ গুঞ্জিছিল। আর সারদাজি সেই কোলাহলে এক মূক দর্শকের মতো কখনো অতিথিদের জলের গ্লাস এগিয়ে দিচ্ছিলেন, কখনো নাস্তার প্লেট নিয়ে ঘুরছিলেন। তিনি চুপচাপ মাথা নিচু করে নিজের কাজ করে যাচ্ছিলেন। কেক কাটা হল। হ্যাপি বার্থডে টু ইউ রোহনের সুরে তালি বাজল। রোহন মোমবাতি নেভাল আর কেক কাটল। সে কেকের প্রথম টুকরো রমেশ আর সুনিতাকে খাওয়াল। সারদাচি দূরে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার মন চাইছিল যে রোহন একবার, ব্যাস একবার তার দিকেও দেখুক, কিন্তু তার দুনিয়া নিজের বন্ধু, খেলনা আর উপহারে সীমাবদ্ধ ছিল। তখনই রমেশের এক বয়স্ক আত্মীয় কমলাজি, যার নজর কাউকে খুঁজছিল, জিজ্ঞেস করেই বসলেন, রমেশ বাবা, সব তো আছে, কিন্তু তোমার মা কোথায়? সারদাকে ছাড়া বাড়িতেই উৎসব অসম্পূর্ণ লাগছে। ও তো রোহনের জন্য জান দিয়ে দিত, ওর জন্মদিনেও থাকবে না, এটা তো হতেই পারে না। কোথাও গেছে নাকি? এই প্রশ্ন একটা তীরের মতো পরিবেশে বিঁধল, কিন্তু রমেশ আর সুনিতা এই প্রশ্নের জন্য আগে থেকেই তৈরি ছিল। সুনিতা নিজের মুখে এক দক্ষ অভিনেত্রীর মতো চিন্তা আর ভালোবাসা মাখা হাসি সাজাল আর বলল,
কি বলবো কমলা আন্টি, মা তো তীর্থযাত্রায় গেছেন। ওনার বহু বছরের ইচ্ছে ছিল 4 ধাম ঘোরার। আমরা তো বলছিলাম যে পরে যাবেন, কিন্তু তিনি মানলেন না। রমেশ সাথে সাথে কথা এগিয়ে নিল। তার গলায় এক মিথ্যে গর্ব আর আত্মতৃপ্তি ছিল। হ্যাঁ আন্টি, আমরা তো খুব বারণ করলাম যে এই বয়সে এত কষ্ট কেন করবেন, কিন্তু মা বলতে লাগলেন, বাবা তোমাদের জন্য নিজের সারা জীবন দিয়ে দিলাম, এখন একটু পুণ্যও কামিয়ে নি, জানি না কখন ওপরওয়ালার ডাক চলে আসে। আসলে মায়ের ইচ্ছার চেয়ে বড় আমাদের জন্য কি হতে পারে। আমরাই সব বুকিং করিয়ে দিয়েছি, ভালো ব্যবস্থা করেছি। এখন 4 ধাম যাত্রায় গেছেন, কিছু মাস তো লেগেই যাবে ফিরে আসতে। কালই ওনার সাথে ফোনে কথা হয়েছিল, বলছিলেন খুব ভালোভাবে দর্শন হয়েছে ওনার বদ্রীনাথ ধামে। ফোনে এত আশীর্বাদ দিচ্ছিলেন আমাদের যে শুনেই দিলটা জুড়িয়ে গেল। এটা শুনতেই আসরে বাহাবার রব উঠে গেল। কি ব্যাপার, এমনও ছেলে আছে আজকের স্বার্থপর দুনিয়ায়? এক বন্ধু রমেশের পিঠ থাপড়ে বলল, ইয়ার রমেশ, তুই তো সত্যিই আজকের শ্রবণ কুমার। আজকালকার জামানায় কে মা বাবার জন্য এত ভাবে, সালাম তোকে ভাই। প্রশংসার এই শব্দগুলো শুনে যেখানে রমেশ আর সুনিতার মুখ গর্বে চকচক করে উঠেছিল, সেখানেই অতিথিদের কোল্ড ড্রিঙ্ক সার্ভ করতে থাকা সারদাজির জন্য সেই শব্দগুলো গলানো সীসার ফোয়ারার মতো ছিল, যা সোজা তার কানে ঢুকছিল। তার আত্মা ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। যেই মায়ের খবর নেওয়ার সময় ছেলের 1 বছর ধরে ছিল না, আজ তার মিথ্যে তীর্থযাত্রার নামে সে নিজের মহানতা খাড়া করছে। এই ধোঁকা, এই ভণ্ডামি, এই সাদা মিথ্যে তার সহ্য হল না। তার কাঁপতে থাকা হাতে কোল্ড ড্রিঙ্ক ভরতে গ্লাসের একটা ট্রে ছিল। শ্রবণ কুমারের খেতাব শুনে তার হাতের মুঠো আলগা হয়ে গেল। তার মাথা শূন্য হয়ে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো, ভারসাম্য বিগড়ে গেল, আর ট্রেটা এক বুক কাঁপানো জোরালো আওয়াজের সাথে মার্বেলের মেঝেতে আছড়ে পড়ল। পুরো মেঝেতে কোল্ড ড্রিঙ্ক ছড়িয়ে গেল, যার ছিটে অতিথিদের কাপড়েও গিয়ে পড়েছিল। কাঁচের গ্লাস ডজন টুকরো হয়ে ছড়িয়ে গেল। গান বন্ধ হয়ে গেল। আসরে উপস্থিত প্রত্যেকের নজর সেই দিকে ঘুরে গেল, যেখানে এক বুড়ি কাজের লোক ছড়িয়ে থাকা কাঁচের টুকরোর মাঝে পাথরের মূর্তির মতো কাঁপছিল। এর আগেই কেউ কিছু বুঝে ওঠার আগে সুনিতার মুখ রাগে লাল হয়ে উঠল। তার সব মেকি হাসি উবে গেল, আর এক বিষধর নাগিনের মতো সে ফোঁস করে উঠল, অন্ধ নাকি, দেখতে পাস না? তার চিৎকার করা গলা সে নিস্তব্ধতাকে ভেঙে বেরোল। সর্বনাশ করে দিল, একটা কাজ ঠিকমতো হয় না তোর দ্বারা, ক্ষতি করতেই এসেছিলি কি? সারদাজির আত্মা পর্যন্ত কেঁপে উঠল। তিনি নিজেরই বৌমার মুখ থেকে নিজের জন্য এমন শব্দ শুনছিলেন। সুনিতার রাগ সপ্তম আকাশে ছিল। সে সারদাজির কাছে এসে রাগে বলল, না জানি কোথা থেকে সব মুখ তিলে চলে আসে কাজ করতে। কাজ করার ছাঁদ জানে না, ব্যাস ক্ষতি করতে জানে। টাকা কাটব তোর, পুরো টাকা কাটব এই গ্লাসের, বুঝেছিস? সুনিতার এই অপমানজনক কথা শুনে কমলা আন্টির আর সহ্য হল না। তিনি এগিয়ে এলেন আর সুনিতার হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করলেন। আরে কি হলো সুনিতা, কি হলো? তিনি নরম স্বরে বললেন, বেচারি বুড়ি মানুষ, ক্লান্ত হয়ে গেছে হয়তো, হাত কেঁপে গেছে, কোনো ব্যাপার না। কি কোনো ব্যাপার না আন্টি? সুনিতা আরও রেগে গেল। আপনি জানেন না? জানি। কমলাজি তার কথা কেটে বললেন, কাঁচের গ্লাসই তো ভেঙেছে, আকাশ তো ভেঙে পড়েনি, ছেড়ে দে ওকে, বেচারি এমনিতেই ভয় পেয়ে আছে। এই হরবরানি আর অপমানের মাঝে যখন সারদাজি কাঁপতে থাকা হাতে কাঁচের টুকরো তোলার জন্য ঝুঁকলে, তখন তার মাথা থেকে শাড়ির আঁচল সরে গেল। এর আগেই তিনি সেটা সামলাতে পারতেন। ঘাবড়ে গিয়ে তার ভারী মোটা কাঁচের চশমাটাও পিছলে খটাস করে মাটিতে পড়ে গেল। এক মুহূর্তের জন্য সেখানে মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এলো। কমলাজি, যিনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঝুঁকছিলেন, তার নজর সেই অনাবৃত মুখের ওপর পড়ল, আর ওখানেই জমে গেল। সেই চোখে ভাসতে থাকা এক যুগের যন্ত্রণা, সেই চেনা মুখ। তার বুক বসে গেল। তার মুখ হাঁ হয়েই রইল। তার গলা এক কাঁপতে থাকা ফিসফিসানিতে বেরোল, সারাদ, সারাদ, তুমি? সারাদ, তুমি তো না রমেশের মা? সময় যেন থমকে গিয়েছিল। সত্যি এক উলঙ্গ আর নিষ্ঠুর রূপে সবার সামনে ছিল। সেই মহিলা যাকে সবাই কাজের মাসি শান্তি ভাবছিল, সে অন্য কেউ নয়, এই বাড়ির মালকিন, রমেশের তীর্থযাত্রায় যাওয়া মা সারদাজি ছিলেন। সেই মুখ যাকে একটু আগেই শ্রবণ কুমার ছেলে মনে করছিল। কমলা আন্টির চোখে অবিশ্বাস ভাসছিল। তিনি এক পা এগিয়ে এলেন। তিনি সারদাজিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তারপর তিনি ঘুরলেন, আর তার আগুন ঝরানো দৃষ্টি রমেশের ওপর গিয়ে আটকাল। রমেশ বাবা, এটা কি? তার গলা এতটাই উঁচু ছিল যে প্রত্যেক অতিথি শুনতে পায়।
তোমার মা তো তীর্থযাত্রায় ছিল না, এটা কোন তীর্থযাত্রা, জবাব দাও। রমেশ আর সুনিতার মুখ সাদা হয়ে গিয়েছিল, যেন কেউ তাদের শরীরের সব রক্ত শুষে নিয়েছে। তাদের জিভ তালুতে আটকে গেল। যেই মুখে কিছুক্ষণ আগে প্রশংসার চমক ছিল, এখন সেখানে লজ্জা আর ধরা পড়ে যাওয়ার কালি মাখা ছিল। যেই অতিথিরা কিছুক্ষণ আগে রমেশের পিঠ চাপড়াচ্ছিল, তারা এখন ঘৃণা আর অবিশ্বাসে তাকে দেখছিল। শ্রবণ কুমারের মুখোশ খসে পড়েছিল, আর তার পেছনে এক নিষ্ঠুর স্বার্থপর আর অমানবিক মুখ সবার সামনে ছিল। তোর এই হাল কে করল সারদা? কমলাজি সারদাজির হাত ধরে জিজ্ঞাসা করলেন। তার গলায় রাগ আর সমবেদনা দুটোই ছিল। সারদাজির চোখ দিয়ে এখন জল নয়, বরং 1 বছর ধরে চেপে রাখা লাভা বইছিল। কমলা, আমি তীর্থযাত্রায় নয়, বৃদ্ধাশ্রমে ছিলাম। আমার বাচ্চারাই আমাকে কিছুদিনের জন্য সেখানে থাকতে বলেছিল, কিন্তু তারপর আর কখনো নিতে আসেনি। 1 বছর ধরে আমি আমার ছেলের, আমার নাতির মুখ দেখার জন্য চাতকের মতো চেয়েছিলাম। আজ আমার রোহনের জন্মদিন ছিল। আমার মন মানল না, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি ব্যাস শুধু একবার নিজের এই বুড়ো চোখে ওকে দেখতে চেয়েছিলাম। কিন্তু আমি জানতাম, যদি আমি নিজের আসল পরিচয় নিয়ে এই দরজায় আসতাম তো আমাকে চৌকাঠ থেকেই ফিরিয়ে দেওয়া হতো। তাই এসব বলতে বলতে তার গলা পুরোপুরি ধরে এলো, আর তিনি হিক্কা তুলে কেঁদে ফেললেন। তার কাহিনী শুনে প্রত্যেক অতিথি স্তব্ধ ছিল। বাতাসে লজ্জা আর নিস্তব্ধতা মিশে গিয়েছিল। রমেশ আর সুনিতা মাথা নিচু করে এমনভাবে দাঁড়িয়েছিল যেন মাটি ফেটে যাক আর তারা তাতে ঢুকে যাক। সারদাজি নিজেকে সামলালেন আর নিজের চোখের জল মুছলেন এবং এক দৃঢ় গলায় বললেন, যখন মিথ্যের পর্দাফাঁস হয়েই গেছে আর সবাই জেনেই গেছে যে আমি কে, তো তারপর আমি আমার সেই ইচ্ছেটাও পূরণ করেই নি, যার জন্য আমি নিজের ইজ্জত পর্যন্ত বাজি লাগিয়ে দিয়েছিলাম। এই বলে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। ভিড় নিজে থেকেই রাস্তা করে দিল। তিনি রোহনের সামনে পৌঁছলেন, যে কেকের টেবিলের কাছে অন্য বাচ্চাদের মাঝে ভয় পাওয়া আর অবাক হয়ে দাঁড়িয়েছিল। এই পুরো তামাশা থেকে অঞ্জান সে ব্যাস নিজের ঠাকুমাকে দেখছিল, যাকে সে এখন পর্যন্ত চিনতে পারেনি। সারদাজি নিজের কাঁপতে থাকা হাঁটুর ওপর ভর দিয়ে মাটিতে বসে পড়লেন। 1 বছর ধরে পাথর হয়ে থাকা তার চোখ এখন কোনো ঝর্ণার মতো ঝরঝর করে বইছিল। আমার বাচ্চা, আমার লাল। এই শব্দ তার মুখ থেকে এক গভীর কান্নার সাথে বেরোল, আর তারপর তিনি নিজের দুহাত ছড়ালেন আর রোহনকে নিজের দিকে টেনে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এটা শুধু একটা আলিঙ্গন ছিল না, এটা 1 বছরের হাহাকার, প্রতি মুহূর্তের দমবন্ধ দশা, অগণিত রাতের অপেক্ষার শেষ ছিল। এটা এক মায়ের মায়ার সেই বন্যা ছিল যা সব বাঁধ ভেঙে দিয়েছিল। তিনি রোহনের চুলের ঘ্রাণ নিচ্ছিলেন, তার গোলগাল গাল আর কপালে পাগলের মতো চুমু খাচ্ছিলেন। তার প্রতিটি কাজে, প্রতিটি চুম্বনে একটি মুহূর্তের অপেক্ষা মিশেছিল। এমন মনে হচ্ছিল যেন মরুভূমিতে পথ ভুলে যাওয়া তৃষ্ণার্থ অবশেষে জলের উৎসের কাছে পৌঁছে গেছে আর নিজের বহু বছরের তৃষ্ণা মেটাচ্ছে। রোহন যে এতক্ষণ ভয় পেয়েছিল, তার কিছু বুঝে আসছিল না। সে শুধু নিজের ঠাকুমার কাঁপতে থাকা বাহু, তার চোখের জলের উষ্ণতা আর সেই হাহাকারের অনুভব করছিল। কিছুক্ষণ পর সেও ভয়ে ভয়ে নিজের ছোট ছোট হাত তার পিঠে রাখল। কমলা আন্টি নিজের মুখ আঁচল দিয়ে ঢেকে নিলেন, যাতে কেউ তাকে কাঁদতে না দেখে। এই দৃশ্য এতটাই মর্মান্তিক ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেক অতিথির চোখে জল ছিল। নিজের স্বাদ মেটানোর পর সারদাজি ধীরে ধীরে রোহনকে নিজের থেকে আলাদা করলেন। তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে তার গালে লেগে থাকা নিজের চোখের জল মুছলেন আর তারপর উঠে দাঁড়ালেন। এখন তার মুখে যন্ত্রণা নয়, বরং এক অদ্ভুত শান্তি ছিল। তার ঝুঁকে থাকা কোমর সোজা হয়ে গিয়েছিল। তার ব্যক্তিত্বে এক গরিমা ফিরে এসেছিল। তিনি ভিড়ের ওপর এক নজর দিলেন, তারপর কোনো ভাব ছাড়াই নিজের ছেলে আর বৌমাকে দেখলেন আর ব্যাস এতটুকু বললেন, আচ্ছা চলি। তখনই রমেশের এক বন্ধু বিক্রান্ত, যে এতক্ষণ চুপচাপ এইসব তামাশা দেখছিল, এগিয়ে এলো। সে একজন বুঝদার আর সংবেদনশীল যুবক ছিল। সে মাটি থেকে সারদাজির চশমাটা তুলল, সেটা নিজের রুমাল দিয়ে পরিষ্কার করল, আর তারপর রমেশ আর সুনিতাকে রাগী চোখে দেখল। তার চোখে ঘৃণা আর আফসোস দুটোই ছিল।
সে সারদাজির দিকে ফিরল, তার হাতে চশমাটা দিল আর তারপর হাত জোর করে নিচু চোখে বলল, মাজি, আপনি আমার সাথে চলুন। আমার বাড়ি ছোট, কিন্তু আমার মন ছোট নয়। আমার বাড়িতে আপনার জায়গা আমার মাথার ওপরে হবে। বিক্রান্তের কথায় যেন সারদাজির ভেতরে ঘুমিয়ে থাকা আত্মসম্মান জেগে উঠল। তিনি নিজের জল মুছলেন আর বিক্রান্তের মাথায় হাত বুলিয়ে বললেন, বেঁচে থাকো বাবা, ভগবান তোমাকে আর তোমার পরিবারকে সবসময় সুখী রাখুক। তারপর এক শান্ত দৃঢ় গলায় বললেন, কিন্তু বাবা, যখন নিজেরই রক্ত জল হয়ে গেছে, তখন আমি কোনো মানুষের উপর বোঝা কিভাবে হতে পারি? তোমার মনুষ্যত্ব দেখে আমার মন ভরে গেছে। তুমি আমার জন্য এত ভাবলে, ব্যাস এটাই যথেষ্ট আমার জন্য। তিনি এক শেষ নজর নিজের ছেলে আর বৌমার ওপর দিলেন। তার চোখে এখন না রাগ ছিল, না ঘৃণা, না কোনো নালিশ। ব্যাস এক গভীর, খুব গভীর উদাসীনতা ছিল আর এক নীরব বিদায় ছিল। আমার জায়গা এখন ওখানেই, যেখানে আমার ভাগ্য আমাকে নিয়ে গেছে, শান্তিধাম বৃদ্ধাশ্রম। এতটুকু বলে তিনি ঘুরলেন আর কারো দিকে না তাকিয়ে, এক মুহূর্ত না থেমে সেই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে গেলেন। তার পায়ে এখন কোনো অসহায়তা ছিল না, বরং এক এমন শান্তি ছিল যা সবকিছু হারিয়ে ফেলার পর পাওয়া যায়। তার যাওয়ার পর শ্রবণ কুমারের উপাধি দেওয়া অতিথিরা লজ্জায় মাথা নিচু করে নিল। একে একে সবাই রমেশ আর সুনিতার ওপর থুথু ছিটিয়ে আর অভিশাপ দিতে দিতে বাড়ি ছাড়তে শুরু করল। কমলা আন্টি যেতে যেতে ব্যাস এতটুকুই বললেন, রমেশ, তুই নিজের মায়ের সাথে নয়, বরং মনুষ্যত্বের সাথে ধোঁকা দিয়েছিস। মনে রাখিস, যেমনটা বুনবি তেমনটাই আটবি। ভগবান তোকে কখনো মাফ করবেন না। এই কথাগুলো শব্দ ছিল না, চর ছিল, যা রমেশ আর সুনিতার বিবেকের ওপর একে একে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই সব লোক চলে গেল। পেছনে পড়ে রইল সেই সাজানো বাড়ি, ছড়িয়ে থাকা উপহার, আধ খাওয়া কেক আর মেঝেতে পড়ে থাকা কাঁচের সেই টুকরোগুলো। আর সেই সবের মাঝে দাঁড়িয়েছিল রমেশ আর সুনিতা, যারা নিজেকে মাটির নিচে পুঁতে ফেলার মতো অবস্থায় পাচ্ছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সারদাজি যা পড়লেন তা কি ঠিক ছিল? নিজের রায় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর যদি গল্পটা পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।